নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার এই শকুন্তলা বাজার সংলগ্ন এলাকায়। আজকে উপস্থিত হয়েছি এই এলাকার একজন স্বনামধন্য বিজেপি নেতা ও কর্মীর বাড়িতে। আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026, আপনারা জানেন সমস্ত দলই তাদের প্রার্থী ঘোষণা করেছে। সেই মতো বিজেপিও চাকুলিয়া বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে। আজকে আমরা সেই বিষয়ে ওনাদের কি নির্বাচনী প্রস্তুতি রয়েছে আরো বিস্তারিত শুনবো। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই আমাদের নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আপনার অসংখ্য ধন্যবাদ এবং আপনার নর্থ বেঙ্গল টিভিকে অসংখ্য ধন্যবাদ। বলছি, আগামী 23 তারিখ আমাদের উত্তর দিনাজপুর তথা চাকুলিয়ায় আপনাদের 2026 বিধানসভাতে যে নির্বাচন সেটি রয়েছে। ইতিমধ্যে আপনাদের যে বিজেপি পার্টি রয়েছে, আপনাদের পার্টির যেখানে ক্যান্ডিডেট পেয়েছে মনোজ জৈন মহাশয়, ওনার নাম ঘোষণা হয়েছে। কতটা আপনারা উৎসাহিত এবং আগামী প্রস্তুতিতে কিভাবে করবেন সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। ঘোষণা হয়েছে, সবই কিছু আমাদের পরিবর্তন যাত্রা পর্যন্ত ভালো চলছে। এখন কর্মীদের মধ্যে যতটা ঘোষণা হওয়ার পরে উৎসাহিত থাকা উচিত, অতটা উন্মাদনা উৎসাহ অতটা আমাকে চোখে পড়ার মতো লাগছে না। ভিন্ন বুথ থেকে খবর আসছে প্রার্থী কারো পছন্দ মতো হয়নি, আর পার্টি যেখানে প্রার্থী করবে পছন্দ হওয়ারই কথা ছিল। আচ্ছা, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে উনি প্রার্থী হয়েছেন বটে, ডিক্লারেশনটা দেখেন 12 তারিখে প্রার্থী পার্লামেন্টারি বোর্ড 12 তারিখে ওনাকে কাগজে কলমে রেডি করেছেন। তারপরে বাইদ বাই সূত্র মাফিক শুনতে পাচ্ছি উনি প্রথমে নামটা দেখবেন, যে উনি ক্লিয়ার থাকবেন যে ওনার নাম ক্লিয়ার হয়েছে কিনা, উনি টিকিট শিওর তো ওনার নামে হচ্ছে তো, তারপরে উনি পার্টিতে জয়েন করবেন। তো 12 তারিখে কমপ্লিট হয়েছে, আর 16 তারিখে গিয়ে উনি বন্ধ ঘরের মধ্যে গিয়ে কানকিতে একটা বন্ধ ঘরের মধ্যে জয়েন করছেন। আচ্ছা, জয়েন্টের 10 মিনিট পরেই ওনার নাম ডিক্লারেশন হচ্ছে। এটা কি করে সম্ভব হয় ভারতীয় জনতা পার্টিতে? তাহলে কি ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টির বিরুদ্ধে বলতে গিয়ে 21 বছরের ক্রিয়ার আমি নিজেকে নষ্ট করতে চাই না, কিন্তু আবার বলতেও বাধ্য হচ্ছে। আচ্ছা, পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় বিশ্বের বৃহত্তম পার্টি। সেন্ট্রাল কমিটি 12 তারিখে কমপ্লিট করছে। হয় সেন্ট্রাল কমিটিকে অন্ধকারে রেখে ওই নামটাতে সিলমোহর লাগানো হয়েছে, আচ্ছা, নচেত পুরো ভারতীয় জনতা পার্টি ওই ব্যক্তির কাছে নতমস্তক হয়ে গেছে, তারপরে উনি জয়েন করেছেন। এটা তো লজ্জার বিষয় না? যে জিনিসটা বলতেও আমাকে নিজেকে খারাপ লাগছে। আমি রাষ্ট্রহিতে এতদিন ধরে কাজ করে এসেছি, আমি সঙ্গের কাজ করেছি, যাই হোক সঙ্গের কথা না বলাটাই ঠিক আছে। এবিপিপির কাজ করেছি, চলচ্চিত্র নেকের কাজ করেছিলাম, 2 বারের সংযোজক ছিলাম, একবার আগে ব্লক সিস্টেম ছিল, ব্লকের জিএস ছিলাম, 2 বারের সংযোজক, 3 বারের আপনার মন্ডল প্রেসিডেন্ট, বর্তমানে জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার। তো আমি তো চাইবো না যে আমি পার্টির বিরুদ্ধে বলে, এতদিন ধরে এই দায়িত্বগুলা কাজ করেছে, তো আমি তো নিশ্চয়ই পার্টির বাইরে যেতে চাইবো না। কিন্তু আজকে দেখছি যে সিস্টেমটা হলো, তবুও আমরা কোনো কিছু বলিনি। এবার বুথ স্তর থেকে ফিডব্যাক আসা শুরু হয়েছে। বুথ স্তরের লোক বলছে, দাদা কার নাম ঘোষণা করলেন? এই লোক তো টিএমসি পার্টির একজন ঠিকাদারের সংগঠনের সর্বোপরি রয়েছেন উনি। এবার উনি টিএমসির লোকের সঙ্গে ভালো সাটগাটে আছেন। ওই লোকটাকে কিভাবে প্রার্থী করা হলো? যারা মাঠে কাজ করেন এতদিন ধরে, কেস খেয়েছেন, মার হয়েছেন, ওই লোকগুলা কেস দিয়েছে টিএমসির লোক। আমরা লড়াইটা করছি কার সঙ্গে? আমাদের লড়াইটা তো এখন বিরোধী দল হিসাবে আমাদের সরকার পক্ষ দিকে না, টিএমসির বিরুদ্ধে লড়াই, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আর ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা দুর্নীতিতে যারা জড়িত আছেন তাদের সঙ্গে লড়াই। কিন্তু আমরা লড়াইটা এখন কার সঙ্গে করছি?
ওরাই তো আবার আপনার পার্টিতে চলে আসছে না। তো এখন তো আমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, কি করব। তো এবার প্রার্থী হয়েছেন, আমরা কিছু বলতে পারছি না, মানুষ আমাদের উপরে প্রশ্ন চিহ্ন করছেন বটে। প্রতিটা দলেই আপনি যে কথাটা বললেন, প্রতিটা দলেই যদি সাধারণ একজন কর্মী কিংবা নেতার কোনো যদি কোনো ক্ষোভ বা রাগ থাকে, সেটা পার্টির ফোরাম থাকে, সেই জায়গায় বলা হয়। আপনাদের পার্টিতে কি তেমন জায়গা নেই বা জায়গা আছে কি আপনারা সেই জায়গার কথাগুলো সেই মানুষটার কাছে তুলে ধরবেন? কি বলবেন সেই বিষয়ে? পার্টি যখন খোঁজ খবর নেবে তখন পার্টিকে বলা যাবে। পার্টি যদি খোঁজ খবর না নেয়, তো আমার যেখানে বিষয় আছে আমি আমার মতো থাকবো। কারণ এখন যদি বুথে যাই তাহলে লোক তো আমার উপরে বলছে না, আপনারা কেমন লোককে চয়ন করেছেন, আমার এই লোককে ভোট দিব, আপনারা তাহলে টাকা খেয়ে আপনারা এই কাজটা করেছেন। এই প্রশ্নটা কেন শুনতে যাবো আমি পাবলিকের কাছে? 10 মনে করেন কয়েকবার সার্ভে হয়েছে, সার্ভে হয়ে লোকের নাম নিয়ে গেছে ফিল্ড গ্রাউন্ড লেভেল থেকে, তাদের মধ্যে একজন বুথের কর্মীকে দিত, আমাদের তো কোনো অবজেকশন ছিল না। পার্টির বাইরে গিয়ে মানে টিকিট দেওয়ার কি দরকার ছিল? এখন উর্দু কর্তৃপক্ষ যারা মানে নেতা আছেন, যারা বড় নেতা আছেন, হাই লেভেল চিন্তা করছেন, এখন কি চিন্তা করছেন জানেন না, আমরা তো সোজা সাপটা লোক, সোজা সাপটাটাই দেখবো না। প্রতিটা দল হোক, যে কোনো সংগঠন হোক, তাদের যদি গ্রাসরুট সংগঠন শক্ত না থাকে, তাহলে হয়তো তারা বেশি দিন সেই জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারে না। আপনি যে কথাটা বললেন, নিচুতলার কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সামনেই বিধানসভা নির্বাচন, সেইখানে কি সেই প্রভাবটা ফেলবে না? কি বলছে, কি মনে করেন আপনি? এবার প্রভাব তো ফেলতেই পারে। এখন যদি সব কর্মীরা আমরা মাঠে নামি, তো নামলে তো কর্মীদের পাত্তা দেবে না, মানুষ তো আমাদের খারাপ বলবে না। এবার অবশ্যই। আমি তো চাইবো যে এই অবস্থায় প্রার্থী যদি চেঞ্জ করা হয় আরো ভালো হবে। যেখানে এক একটা কর্মীর যেখানে মূল্য হয়, তো একটা বিধানসভার কি কোনো মূল্য নেই? আর পার্টির বাইরে গিয়ে তো আমরা বিক্ষোভ করতে পারছি না, বাইরে গিয়ে ঝান্ডা পোড়াতে পারছি না, ডাইরেক্ট ওপেন নামতে পারছি না। আজকে আপনার টিভিতে ইন্টারভিউ দিচ্ছি, এই জিনিসটা তো আমি না বলেও পারছি না, না। আমাকে তো গ্রাস রুটে কাজ করতে হবে। পার্টি দায়িত্ব দিলে ঠিক আছে, আর পার্টি যদি ভালো মনে করে ঠিক আছে, যদি ভালো মনে না করে পার্টি আমাকে সরে দিবে, আমি সরে যাব, অন্য পার্টি আমাদের জন্য অন্য পার্টি করব, কি আছে? করার তো কিছু নেই। আমি তো চাইছি যে রাষ্ট্রহিতে কাজ করবো, 21 বছর ধরে কাজ করে আসছি। আমি কি চাইবো যে আমার জীবনটা যতদিন ধরে কাজ করে আসছি হঠাৎ করে আমি চেঞ্জ করিনি? কেউ চাইবে না। কিন্তু মানুষ আমাকে যাতে খারাপ না বলে, আমাকে তো ওই হিসাবে চলতে হবে না। করার তো কিছু নেই, মানুষকে নিয়ে তো আমার পার্টি, না মানুষকে নিয়ে তো আমি এই জায়গাতে আছি। আজকে আমি মেম্বার আছি, উপপ্রধান আছি, কার জন্য? মানুষের জন্য। তো পার্টি যতটা কিছু দিয়েছে, মানুষ তো আমাকে অনেক কিছু দিয়েছে, এই হলো বিষয়। উত্তর দিনাজপুর, আপনি বললেন উত্তর দিনাজপুর প্রতিটা সিটেই আমরা যেখানে বাস করি সেখানে সূর্যাপুরী মানুষ বেশি রয়েছে। সেখানে আপনি বললেন সেই জায়গাটা দাঁড়িয়ে যদি একজন সাধারণ কর্মী বা বুথ স্তরের কোনো কর্মীকে এই টিকিটটা দেওয়া হতো, তাহলে তাহলে হয়তো বোধ হয় আপনারা এই সাধারণ মানুষের কাছে আরো ভালোভাবে যেতে পারতেন এবং আশীর্বাদ গ্রহণ করতে পারতেন। কি বলবেন? একদম। আমি সূর্যাপুরি দিতেই হবে এমন কিছু বলিনি। না। আমাদের এখানে বাঙালি আছে, আমরাই বাঙালি, আমরাই সূর্যাপুরি। যারা সূর্যাপুরি বলবে বাঙালি বুঝতে পারবে, বাঙালি যারা বলবে তারা সূর্যাপুরি বুঝতে পারবে। কিন্তু কথা হচ্ছে এই এলাকাটাতে এই মানে লোক ধরনের বেশি আছে। আমাদের মধ্যে বাঙালি আছে, রাজবংশী আছে, এদেশীয় লোক আছে, আমাদের একজন আরেকজনের সঙ্গে ভালো সম্পর্কও আছে। কিন্তু যে ব্যক্তিটাকে দেওয়া হচ্ছে উনি একজন হিন্দিভাষী মানুষ, যেহেতু আমাদের এখানকার মানে ভাষা বলি বুঝেন কতটা আমি তো জানি না। 21 বছর হলো, আমি আদৌ মানুষটাকে ঠিক মানে চিনি না, চিনি না, পার্টি ওনার সঙ্গে কথা বলি না। মিটিংয়ে দেখে মিটিংয়ে তো দেখিনি, বলেই দিলাম, উনি তো আগে তৃণমূল করতো। সেই তো আমি, আমার মনে হলো 2011 সালে, 2011-12 সালে তখন সুব্ররায় চৌধুরী নামে একজন আমাদের জেলা প্রেসিডেন্ট ছিলেন। আর ওনার দোকানের সামনে শুনছি নাকি ওই দোকানটা মানে একটা এলজি কোম্পানির সামান বিক্রি করে, ইলেকট্রনিক। তো কানকিতে হাই রোডের পাশেই ওখানে আমরা ধর্ণামঞ্চ করছিলাম। সেই ধর্ণামঞ্চে বিকালবেলা আমি আমাদের কর্মী কেউ বলতে গেল, দাদা আমাদের এখানে একটা লাইট দেন, আমরা তো ধর্ণা করছি, আমরা লাইটটা লাগাবো। ওই লোকটা ওখান থেকে লাইটটাও দেয়নি আমাদের। আচ্ছা,
সেই তো লোক সেই লোকটা আজকে আজকে বিজেপিতে। তো আমরা যতটা মেনে নিতে পারছি না, তাহলে তো বুথের লোক আরো মেনে নিতে পারছে না, না? হ্যাঁ, তাহলে টাকা দিলেই যদি টিকিট হয় আর টাকা দিলেই যদি উনি ভালো জায়গায় চলে যায়, তাহলে এতদিন ধরে যে আমরা কেস খাচ্ছি, মার খাচ্ছি, আমার উপরে কেস হয়েছে, 2-3টা বেল হয়ে আসলাম, আমি ফেসবুক ছেড়েছি, সে দেখতে পারবেন আমার ইয়েতেও আছে বেল বন্ড, বেলের ইয়েগুলা, কাগজগুলা, আমি যে কোর্ট থেকে বেল হয়ে আসছি। তাহলে সেই জায়গায় তো মানুষ আত্মবল, মানে মানুষ মন থেকে তো অতটা মেনে নিতে পারছে না, না? এখন বললেও খারাপ না, বলুক আপনাকে বললে আমি একটা কথা আগার আসে, আপনি বসার আগে বললাম, এখন মানে ঝুট বলে কোয়া কাটে তো আছে, একটা আছে না, প্রবাদ আছে প্রবাদ আমাদের আছে, মধ্যে, হ্যাঁ। যে সত্য বললে মা মার খাবে, আর মিথ্যা বললে বাপ কুকুর খাবে। এমন পরিস্থিতি আছে, হয় মা মার খাবে, নাহলে বাবা কুকুর খাবে, না হলে মা মার খাবে, দুটার মধ্যে একটা। এখন পরিস্থিতি এই উপস্থিতিই আছে। আমি আপনি বললেন যে আজকে যে ক্যান্ডিডেট আপনাদের রয়েছে তাকে নিয়ে গ্রাসরুটের সাধারণ কর্মীরা অসন্তুষ্ট। এই তো 26 তারিখ বিধানসভা নির্বাচন, তার মধ্যেই এই টালমেটাল। আপনারা বিজেপি পশ্চিমবঙ্গে এতদিন আসার স্বপ্ন, কি মনে হয় আজকে এই একদম নির্বাচনের প্রাক্কালে এসে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে হয় বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন কি কোনো জায়গায় ব্যাঘাত ঘটবে না, কি বলেন? শোনেন, সব জায়গায় আমাদের প্রার্থী কম বেশি ভালো হয়েছে, আমরা পরিবর্তনের রাস্তা দিয়ে যাচ্ছি, পরিবর্তন ওয়েস্ট বেঙ্গল হবে, এই জায়গাটাতে আমি শিওর আছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে, আমি শিওর থাকলেও আমি তো গ্রাস রুটে কাজ করি দাদা। আপনারা মনের বেদনাটা আপনাদেরও বুঝতে হবে, আর উপরের লোকও বুঝতে হবে, বুঝতে হবে যে অবশ্যই। আমি তো লোকের কাছে যাব না, আমি হুম, গ্রাস রুটে বুথে বুথে যাব, আমি প্রচার করব। প্রচার করুন, আমি তো ব্যক্তিগত জীবনে যতটা না কষ্ট করে পার্টিটাকে করেছি এতদিন ধরে, অবশ্যই। নাকি কেউ ছিল না ঝান্ডা ধরার লোক, তখন থেকে পার্টিটা করতে আছে। সিপিএম এর মানে সিপিএম এর লোক আমাদের গালি দিয়েছে, তৃণমূলের লোক আমাদের মেরেছে, কেস করেছে। এবার গ্রাস রুটে যদি যাই, লোক যদি আমাদের উপরে আবার প্রশ্ন তুলে যে আমরা সেটিং করেছি, আমরা টিকিট চয়ন করেছি, আমরা এনাকে সাপোর্ট করেছি, তো সেই জায়গাটাতে একটা বেদনার ব্যাপার আছে না? আমি চাইছি পরিবর্তন হোক, আমি চাইছি যে এখন যে তৃণমূলের সরকার চলছে, সবাই কয়লা চোর বলছে, মানুষে বলছে, আমরা বলছি কয়লা চোর, গরু চোর, কত কিছু না বলছি। কিন্তু আপনারাও এই জায়গায় গিয়ে তো আমরা মানুষকে তো বুঝাতে পারলো, মানুষও বুঝতে পারছে বেদনাটা কেন হয়। বেদনাটা ওই জন্য হয় না, পরিবর্তনের লক্ষ্যেই তো আমরা এগোচ্ছিলাম, এখনো এগোচ্ছি। কিন্তু প্রার্থী যদি চয়ন মানে চেঞ্জ না হয়, তাহলে তো একটু অসুবিধা হবে না দাদা? আমি তো না হলে চুপচাপ থাকতে হবে, কিছু করার থাকবে না, আমাদের লোককে বোঝানোর চেষ্টা করতে হবে, কিন্তু বুঝবে তারপরে তো। আজকে প্রার্থী ঘোষণা হয়ে গেল, প্রায় 2-3 দিন হতে গেল। আপনাদের যেই কর্মীদের যে অসন্তুষ্ট বা সেই বিষয়ে উচ্চ নেতৃত্ব তেমন কোনো যোগাযোগ করেনি আপনাদের সাথে, তাই তো? এখন উত্তর নেতৃত্ব, উচ্চতম নেতৃত্ব কি চিন্তা করছে আপনারা বুঝতেই পারছেন, ওনারা কতটা খবর নিচ্ছেন। আর থাকলো বিধানসভার বিষয়, বিধানসভায় আমাদের যারা নেতৃত্বে আছেন, হ্যাঁ, জেলার নেতা, বিধানসভার মণ্ডলের নেতা, এরা, এদের কি ভূমিকা আছে আজ পর্যন্ত কোনো বুথে দেখলাম না। এখন পর্যন্ত, এখন প্রার্থী চয়ন হওয়ার পরে দেখলাম প্রথম দিন আবির টাবির মেখেছেন, তারপরে আবার বুথে কি হচ্ছে জানি না। এরা গেলেও এখন কথা হচ্ছে, আমাদের এক একটা ভোটারের দাম আছে। এখন মানুষ তো বিজেপিতে ভোট দিবে, পার বুথ যদি এখন 50টা করে ভোট কমে যায়, তাহলে 10,000 12,000 বুথ তো 12,000 এমনি কমে যাচ্ছে কমে না? যাচ্ছে। হ্যাঁ, মোদিজির হাওয়াতে এখন 50,000 ভোট যে কোনো সময় হবে আমার। এখন যদি আমাদের কর্মীদের উপরে আছে 5-6 হাজার ভোট, এই 5-6 হাজার ভোট কর্মীরা যদি সঠিক কাজ না করে, 5-6 হাজার ভোট তো এখন 2,000-3,000 ভোটে তো হেরে যাবে না? এক অবশ্যই, একটা ভোটের দাম আছে না? অবশ্যই। একটা ভোটেই পরাজিত আমরা হতে পারে। বসে গেলেই যে ভোট বন্ধ হয়ে যাবে, তা নয়। বিজেপিতে ভোট পড়বে তা তো তার না। কিন্তু 50টা ভোট পার বুথ যদি কমে যায়, তাহলে মহত্বটা তো ওখানে আছে না? হ্যাঁ, রাজনীতিটা তো এলেবেলে আছে না, এতটা তো সহজ না, সবাই তো সবকিছু জানে না। বলছি দাদা, আজকে যে আপনি যে কথাগুলো বললেন সেটা সর্বোপরি, এবং আগামী এই যে তৃণমূল একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে আপনাকে প্রশ্ন করছি, বর্তমানে যে শাসক দল রয়েছে, এই যে শাসক দলের যে আপনারা আক্রমণ করতেন, প্রতিটা সভায় আক্রমণ করতেন, শিক্ষা থেকে দুর্নীতি থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, প্রত্যেকটা দুর্নীতি। আজকে আপনাদের পার্টির মধ্যে এই যে এই দ্বন্দ্বটা
হচ্ছে টিকিট দেওয়ার জন্য বেনিয়মের অভিযোগ যেটা হচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আপনার কি মনে হয় না অপোজিশন তৃণমূল একটা যে এজেন্ডা পেয়ে গেল যাতে বিজেপির মানে আক্রমণ করা যায়? কি বলবেন বিজেপিকে আক্রমণ করা যায়? মানে আপনার মধ্যে আর আমার মধ্যে হয়তো মিস মাইন্ড হচ্ছে। পার্টির ভিতরে আমাদের কোনো মানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ঠিক আছে? পার্টি এতদিনও ভালো চলছিল, এখনো ভালো জায়গায় আছে। আচ্ছা পাবলিক বলছে এই ক্যান্ডিডেট পছন্দ না, আচ্ছা, যেহেতু public- তৃণমূল থেকে আসা, আর তৃণমূল আমরা কর্মীরা মানে বুঝাতে পারছি না মানুষকে যে কিভাবে কি হবে, কি করা যায়। হ্যাঁ, মানুষকে বুঝাতে গেলে মানুষ আমাদের উপরে মানে প্রশ্নবাণ ছুড়ে দিচ্ছে যে এটা কেন হলো। তাহলে এই জায়গাটাতে বোঝাতে তো অসুবিধা হচ্ছে না। আমাদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কিন্তু আমরা তো মানুষকে নিয়ে চলবো। আমি আমার একা পছন্দ হলে তো হবে না, না। আজকে তো আমাকে সম্মান পাওয়া যাবে, পার্টি ভালো বলবে। আমি যদি কাজ করতে যাই, না যখন ভালো ভালো পার্টির কাজ করছে, পার্টি কাজ করাটা ভালো না, কাজ করে মানে যেটা সফলতা আসবে, যেটা মানে একটা নাম্বার হবে। পরীক্ষা দিলে তো হবে না, পরীক্ষায় বসতে পারি, চলে যাবো কাজ করতে। আমার নাম্বার আসছে কিনা সেই জায়গাটা সেই জায়গাটা দেখতে হবে। সেই জায়গাটা তো দেখতে হবে। এই জায়গাটাতে আমরা ফেলিওর হচ্ছি না। আমি বললে তো হবে না, না। এখন মানুষ কি বলছে, মানুষ কি বলছে, আপনি তো সাংবাদিক, আপনারও কাছে রিপোর্ট আছে। অবশ্যই। বর্তমানে যিনি বিজেপির প্রার্থী রয়েছে মনোজ জৈন মহাশয়, উনি যদি বলেন বা উনি যদি আপনাদের বলেন যে একনিষ্ঠভাবে কাজ করো, তাহলে কি আপনারা আগামী বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন একজন কর্মী হিসেবে? কি বার্তা থাকবে? ওটাই কথা বললাম। উনি বলবে যে কাজ করো একনিষ্ঠভাবে, সবাইকে রাষ্ট্রহিতে কাজ করতে হবে এবং আদর্শ নীতি নিয়ে কাজ করতে হবে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মানে অস্তিত্বের ব্যাপার আছে, আমাদের হিন্দুত্বের অস্তিত্বের ব্যাপার আছে। পরবর্তী দিনে আমাদের কিরকম একটা দিন আসছে যেখানে আমাদের ভিন্ন ধরনের ইস্যু নিয়ে আছে। তো বিষয়টা তো ওই দিক দেখলেই হবে। আমি কাজ করতেও পারি, কাজ করব, কিন্তু মানুষের কাছে আমি আবার এতটাই খারাপ হতে চাই না যে মানুষ আমাকে খারাপ বলুক। যেহেতু আপনাকে প্রথমেই বলে দিলাম ক্যান্ডিডেটের একটা বিষয়টা চাপা অসন্তুষ্ট রয়েছে। হ্যাঁ, চাপা যাই হোক, যোগেশ বাবু, আজকে আমরা ইন্টারভিউর একদম যোগেন্দ্রনাথ সিনহা। যোগেন্দ্রনাথ সিং, আমরা একদম ইন্টারভিউর অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। আগামী 23 তারিখ আপনাদের উত্তর দিনাজপুর তথা চাকুলিয়া নির্বাচন রয়েছে। আপনারা পরিবর্তন ডাক দিয়েছিলেন। কি বার্তা দেবেন একজন বিজেপি সাধারণ কর্মী হিসেবে এলাকাবাসীকে, কিভাবে ভোট এই গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হবে, কি বলবেন? আমি তো নর্থ বেঙ্গল টিভির মাধ্যমে এটাই সবাইকে বলবো যে 23 তারিখে বেশি বেশি বুথে যান এবং বুথে গিয়ে প্রথমে মতদান, তারপরে জলপান। আর প্রতিটা মানুষকে বলবো, ভিন্ন রাজ্যে যারা কর্মরত, বাইরে আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বাইরে যারা কাজ করেন, আপনারা সবাই বাড়ি আসুন। বাড়ি এসে আপনারা এই ভোটে সবাই সামিল হন, সবাই মিলে আমরা যেন বাংলায় পরিবর্তন আনতে পারি। এই জিনিসটাতেই লক্ষ্য দিয়ে আমি ফোকাসিং থাকবো, যে যাতে আমরা সুষ্ঠুভাবে এখানে বাঁচতে পারি। কিন্তু আপনাকে বললামই, তবু একটা চাপা চাপা ভাব রয়েছে। প্রার্থী যদি চেঞ্জ হয়ে ভালো হবে, না হলে তো দাদা মানে লড়া যাবে, লড়া যায়, জয় করা যাবে এমনটা আমাকে মনে হচ্ছে না। বিষয়টা এখানেই আছে, না। এবং ওভারঅল পশ্চিমবঙ্গে আপনারা ক্ষমতায় আসছেন 100%? হ্যাঁ, 100% ক্ষমতায় আসছে, কিন্তু আমি এই জায়গায় গেছি, এরকম যদি পাড়াতে সেটিং হয় দাদা, তাহলে তো সম্ভব না। সারা বছর পড়লাম, পরীক্ষা দিতে গিয়ে শেষ পর্যন্ত আমার রেজাল্ট ভালো হলো না, তো পরে আমার লাভ হলো না, না। সারা বছর পড়লাম কিন্তু আমার নাম্বার আসছে না, পরীক্ষার সময় আপনি আমি সেই ফেল করে যাচ্ছি। ফেল করে গেলেন, কিন্তু সেই হ্যাঁ, বিষয়টা কোনো এই বিষয়টা আছে, না। লাভ থাকলো না। আপনাকে যাই হোক তো দাদা, বললাম। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনাকে আবারও অশেষ অশেষ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং আগামী দিন আপনার পার্টি এবং আপনার রাজনৈতিক জীবন আরও সুন্দর হোক, এই শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ নর্থ বেঙ্গল টিভিকে। আপনারা ভিউজ বাড়ুক, আপনারা সবাই ভালো থাকেন। আপনার যেহেতু টিভির যেতে আরও শ্রীবৃদ্ধি হয়, এটাই চাইবো আমি। মানুষের হিতে কাজ করুন, মানুষের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। জয় শ্রীরাম। ধন্যবাদ। ঠিক।